मैम अस्सलाम वालेकुम। मैम अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम। আসসালামু আলাইকুম মিস। মিস শুনতেছেন?
কাকে বলে জানা আছে তোমাদের? জি মিস। সাজিদ আমাকে শুনতে পাচ্ছ? মিস এখন শোনা যাচ্ছে? একটু সাউন্ডটা বড় করো, ছোট করে করে শোনা যাচ্ছে? আমরা পরমাণু গঠন নিয়ে আলোচনা করছি। আমরা বলেছি যে পদার্থ অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। কি বললাম? পদার্থ অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলো দুই ধরনের হতে পারে। সেই কণাগুলো হলো অণু, পরমাণু। ঠিক আছে, পরমাণুর আকারটা খুবই ক্ষুদ্র হয়। পরমাণুর ক্ষুদ্রতম কণা মানে এদের যে ছোট ছোট আকার রয়েছে, ক্ষুদ্রতম কণাগুলো রয়েছে, সেগুলো একের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হবে। মানে একটা পরমাণু ক্ষুদ্রতম কণা আরো অনেক পরমাণু ক্ষুদ্রতম কণার সাথে পরস্পরের সাথে যুক্ত হয়ে কি গঠন করবে? অণু গঠন করবে, অণু গঠন করে। তাহলে ক্ষুদ্রতম কণার বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীরা বা দার্শনিকরা অনেক মতবাদ দিয়েছেন। তার মধ্যে একজন হলেন ডেমোক্রিটাস। ঠিক আছে, একজন গ্রিক দার্শনিক হচ্ছেন ডেমোক্রিটাস, যিনি খ্রিস্টপূর্ব অর্থাৎ খ্রিস্টের জন্মের পূর্বে 400 অব্দে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ পোষণ করেন। তিনি প্রথমে এই যে আমরা ক্ষুদ্র পদার্থ ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত বলছি, সেটার ধারণা প্রথম যে আবিষ্কার করতে পেরেছেন তিনি হলেন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। সেটা কত সালে করেছেন? সেটা কত সালে? খ্রিস্টপূর্ব 400 অব্দে তিনি পদার্থের এই ক্ষুদ্রতম কণা সম্পর্কে মতবাদ পোষণ করেছেন। তিনি বলেছেন যে সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য। অবিভাজ্য মানে কি? যেগুলোকে আমরা ভাঙতে পারি না সেগুলোকে বলা হয় অবিভাজ্য। সকল পদার্থ ভালো করে শোনা হচ্ছে না, কথা ভেঙে ভেঙে আসছে। হ্যাঁ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? মিস কথা ভেঙে ভেঙে আসতেছে। ভেঙে ভেঙে আসতেছে? ইয়েস মিস। এখন শুনতে পাচ্ছ? এখন কি আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে? আমরা এখন যেটা নিয়ে পড়ছি সেটা হলো গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। উনি কি করেছেন? খ্রিস্টপূর্ব 400 অব্দে সর্বপ্রথম আমরা যে বলছি পদার্থ অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা অণু পরমাণু নিয়ে গঠিত, এগুলোর ধারণা দিয়েছিলেন সর্বপ্রথম ডেমোক্রিটাস। তিনি বলেছেন যে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য, অর্থাৎ যাদের ভাঙা যায় না তাদের নিয়েই, ওই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা নিয়ে কিন্তু সকল পদার্থ গঠিত। ঠিক আছে, তিনি এই ক্ষুদ্রতম কণাগুলোর একটি নাম দেন। তিনি এই ক্ষুদ্রতম কণার একটি নাম দেন, তার নাম হলো পরমাণু বা অ্যাটম। ক্ষুদ্রতম কণার নাম দিয়েছিলেন এগুলো কি? নামটা কি ছিল তার? অ্যাটম। তোমরা কি শুনতে পাচ্ছ? ইয়েস মিস। হ্যাঁ, কি বল, একটা নাম দিয়েছেন ডেমোক্রিটাস। আমরা এখানে যে অ্যাটম। ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত বলেছেন সেটার একটা ক্ষুদ্রতম কণার নাম দিয়েছেন, তার নাম হলো পরমাণু বা অ্যাটম। অ্যাটম। নাম দিয়েছেন অ্যাটম। পরমাণু বা অ্যাটম। পরমাণু। ঠিক আছে, পরমাণু বা অ্যাটম দিয়েছে। হ্যাঁ। এখন অ্যাটম কথাটি তিনি কোত্থেকে নিয়েছেন? মানে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস এই যে একটা কথা পরমাণু বা অ্যাটম, এই কথাটা নিয়েছেন গ্রিক শব্দ, একটা গ্রিক, এটা একটা গ্রিক শব্দ। অ্যাটম একটা কি শব্দ? গ্রিক শব্দ, যেটা অ্যাটোমোস থেকে এসেছে। কোত্থেকে? একটা ল্যাটিন শব্দ অ্যাটমোস থেকে এসেছে, যার অর্থ হলো অবিভাজ্য, অর্থাৎ যাকে ভাঙা যাবে না এমন সব যে কি ক্ষুদ্র কণা বলা হয়েছে সেগুলো হলো পরমাণু বা অ্যাটম। তিনি আবিষ্কার করার পর তার সমসাময়িক সময়ে আরো দুইজন বিজ্ঞানী, যাদের নাম হলো, যাদের ছবিগুলো একটু দেখাচ্ছি আমি তোমাদেরকে। হ্যাঁ, প্লেটো এবং অ্যারিস্টটল, দুইজন বিজ্ঞানী হলেন কে কে? তারই সময়ে, মানে আমরা যে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস যে সময়ে আমাদেরকে অ্যাটম বা অ্যাটমসের যে ধারণাটা দিয়েছিলেন, তার সেই সময়ে আরো দুজন বিজ্ঞানী যাদের নাম হলো প্লেটো অ্যান্ড অ্যারিস্টটল, ওনারাও তার মতের সাথে কি হয়েছে? দ্বিমত পোষণ করেছেন। তার সাথে কি বলেছেন? দ্বিমত পোষণ করেছেন। ওরা বলেছেন যে অ্যারিস্টটল বলেছেন পদার্থ সমূহ নিরবিচ্ছিন্ন। অ্যারিস্টটল কি বলেছেন? পদার্থ সমূহ নিরবিচ্ছিন্ন, অর্থাৎ এরা কখনো একটা থেকে একটা কি হবে না? বিচ্ছিন্ন হবে না, এদেরকে ভাঙাও যাবে না,
এবং পদার্থের কণাগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে। অ্যারিস্টটল যে ধারণা বলেছেন, মানে কে, আমরা যে ফার্স্ট যে দার্শনিক, একজন দার্শনিক, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস বলেছেন যে পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত। তারই সময়ে আরেকজন বিজ্ঞানী অ্যারিস্টটল বলেছেন যে পদার্থের কণাগুলো কি হবে, নিরবিচ্ছিন্ন, একে কখনোই কি করা যাবে না, ভাঙা যাবে না, এবং কণাগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হতে থাকবে। ঠিক আছে? দার্শনিক, গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের সাথে প্লাটো এবং অ্যারিস্টটল এই দুইজনই কিন্তু কি করেছেন, দ্বিমত পোষণ করেছেন। তারা বলেছেন যে পরমাণু সমূহ কি নিরবিচ্ছিন্ন, এদের কখনো ভাঙা যাবে না, এবং পদার্থের কণাগুলো ছোট থেকে ছোট হতে থাকবে, অর্থাৎ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে। ঠিক আছে? তোমরা কি আমাকে শুনতে পেয়েছো? Yes, miss. মিস Yes, miss. হ্যাঁ, এরপরে দেখো, ওনার নাম কি, স্ক্রিনে দেখতে পাচ্ছ? মিকে, Miss. Plato. তোমরা স্ক্রিনে যা ছবি দেখতে পাচ্ছ ওনার নাম কি? Plato. Plato. প্লেটো। ইনি কে? বলো। Aristot. অ্যারিস্টটল। ঠিক আছে, আরো একজন বিজ্ঞানীর নাম আমরা বলেছি, দেখি মনে আছে সেটা? Miss. আরো একজন বিজ্ঞানীর কথা আমরা বলেছিলাম, উনি কে? Democritus. Democritus. গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। Democritus. কিসের ধারণা দিয়েছেন সর্বপ্রথম? উনি আমাদের সর্বপ্রথম কিসের ধারণা দিয়েছেন? পদার্থের ক্ষুদ্রতম কণা। আলোচনা করছি পরমাণু। পরমাণুর। একটা নাম, ক্ষুদ্র কণা থেকে এটার নাম যে পরমাণু বা অ্যাটম হয়েছে, তার ধারণা আমাদেরকে দিয়েছেন কে? দিয়েছে Democritus. খেয়াল থাকবে। Democritus. পদার্থ কাকে বলে জানো? Yes, miss. Yes. পদার্থ কাকে বলে? মিস আমি পারবো। হ্যাঁ বলো। যার ওজন আছে, জায়গা দখল করে, বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে, তাকে পদার্থ বলে। পদার্থ বলে। তাহলে আমরা বলেছি যে পদার্থ অনেকগুলো কি দ্বারা গঠিত, ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। সকলে ভালো করে খেয়াল করো, পদার্থটা ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। সেখানে দুইটা ক্ষুদ্রতম কণার দুইটা নাম দেওয়া হয়েছিল, সেগুলো কি কি তোমাদের কি মনে আছে? পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, সেগুলো দুইটা নাম দেওয়া হয়েছে, সেগুলো কি কি? পরমাণু বা অ্যাটম। পরমাণু, আরেকটা ছিল অণু। একটা নাম হলো পরমাণু, আরেকটি ছিল অণু। মনে রাখবে, অনেকগুলো পরমাণুর সমন্বয়ে, মানে একটি পরমাণুর সাথে অনেকগুলো পরমাণু যুক্ত হয়েই কিন্তু কি গঠিত হয়, অণু গঠিত হয়। অনেকগুলো পরমাণু মিলে কি গঠিত হয়, অণু গঠিত হয়। অণু গঠিত হয়। সেক্ষেত্রে আমাদেরকে পরমাণুর যে ধারণাটা সর্বপ্রথম যে বিজ্ঞানী আমাদেরকে দিয়েছেন, তিনি হলেন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। সেটা কখন দিয়েছিলেন? খ্রিস্টপূর্ব 400 অব্দে তিনি আমাদেরকে এই ধারণাটা দিয়েছেন। তাহলে তোমাদেরকে যদি বলা হয় ডেমোক্রিটাস পরমাণু সম্পর্কে কি বলেছেন, তখন বলবে যে সকল পদার্থই কি ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য, অর্থাৎ যাদের আমরা ভাঙতে পারি না, ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারাই পদার্থ গঠিত। ঠিক আছে? মিস হ্যাঁ বলো। তাহলে মিস আমাদের আমরা যে ফার্স্ট টার্ম এক্সামে কি দ্বিতীয় অধ্যায় আছে? পরমাণু শব্দটা মিস হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। আমাদের ফার্স্ট টার্ম এক্সামে কি দ্বিতীয় অধ্যায় আছে? হ্যাঁ, ষষ্ঠ অধ্যায় আছে পরমাণু গঠন। দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয়? হ্যাঁ। প্রথম, আমরা গত যে তিনটা আলোচনা করেছিলাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ঠিক আছে? এরপরে ষষ্ঠ। তোমরা সিলেবাস পাও নাই? না মিস। তোমরা স্কুল থেকে এসে সংগ্রহ করে নিয়ে যেও, সিলেবাস রেডি হচ্ছে। ঠিক আছে? আমি আজকে যাব আবার। আচ্ছা, এসে নিয়ে যেও, সিলেবাস পেয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম যে অ্যাটম বা পরমাণু শব্দটা কোথা থেকে আসছে মনে আছে? অ্যাটম শব্দটা আমরা বিজ্ঞানীরা কোথা থেকে নিয়েছেন? একটা গ্রিক শব্দ। গ্রিক ছিল নাকি ল্যাটিন শব্দ ছিল সেটা?
গ্রিক মিস। গ্রিক শব্দ কি? এটার নাম হলো অ্যাটোমস। এগুলো একটু আন্ডারলাইন করে রাখো তোমরা। অ্যাটম আর ডেমোক্রিটাস সর্বপ্রথম কোথা থেকে নিয়েছেন? গ্রিক শব্দ অ্যাটোমস থেকে নিয়েছেন। অ্যাটোমস শব্দের অর্থ কি? অবিভাজ্য। অ্যাটোমস শব্দের অর্থ অবিভাজ্য, অর্থাৎ যাকে আমরা কি করতে পারবো না, ভাঙতে পারবো না। এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে পরমাণু গঠিত। তার সাথে আরো দুইজন বিজ্ঞানী ছিলেন যারা ছিলেন প্লেটো এবং অ্যারিস্টটল। এরাও কিন্তু দ্বিমত পোষণ করেছেন। তারা বলেছেন কি, পদার্থ সমূহ নিরবিচ্ছিন্ন, এদেরকে কখনো ভাঙা যাবে না এবং পদার্থের কণাগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে। ঠিক আছে, তোমাদের কাছে এগুলো ক্লিয়ার হয়েছে? পরমাণু সম্পর্কে তোমরা কি শুনতে পাচ্ছ? Yes, miss. এরপরে আরো একজন বিজ্ঞানী আছে, তাদের দেখো। হ্যাঁ, আরেকজন বিজ্ঞানী আছেন যিনি হলেন জন ডাল্টন। জন ডাল্টন। ইংরেজ বিজ্ঞানী রাদারফোর্ড। ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন, উনি 1803 সালে একটা পরীক্ষালব্ধ তথ্য আবিষ্কার করেছেন, যেটার মধ্যে বলা হয়েছে, তিনি বলেছেন যে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে কিছু ধারণা দিয়েছেন। সেই ধারণাগুলো হলো, পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। কি বলেছেন? তোমরা কি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ, 1803 সালে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন বলেছেন পদার্থ ক্ষুদ্রতম কণা সম্পর্কে তিনি একটা ধারণা দিয়েছেন, যেখানে বলা হয়েছে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থ মানে কি? যেটাকে ভাঙলে আমরা ওই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ পাবো না, তাকে বলা হবে কি? মৌলিক পদার্থ। তাহলে জন ডাল্টন বলেছেন পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, এটাকে কখনো ভাঙা যাবে না। এরপরে জন ডাল্টন মতবাদ কিন্তু সকলেই গ্রহণ করেছেন। জন ডাল্টন যে কথাটা বলেছেন তার সাথে সকল বিজ্ঞানীরা কি হতে পেরেছেন? একমত হতে পেরেছেন। অ্যারিস্টটল তার এই মতবাদটা কি করতে পারেননি? গ্রহণ করতে পারেননি। জন ডাল্টনের যে মতবাদ দিয়েছেন যে পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত, সেটা অ্যারিস্টটল সেই মতবাদের সাথে একমত হতে পারেননি। কারণ তিনি বলেছেন পরমাণু অবিভাজ্য নয় বা ক্ষুদ্র কণিকাও নয়। ঠিক আছে, পরমাণু কোনো অবিভাজ্য বা ক্ষুদ্রতম কণিকাও নয়, পরমাণু বিভাজ্য। উনি বলতে চেয়েছেন যে পরমাণুকে আমরা কি করতে পারবো? ভাগ করতে পারবো ছোট ছোট অংশে বা ছোট ছোট কণায় তাকে ভাগ করা যাবে কি। এবং ছোট ছোট কণাগুলো বলতে এখানে কিসের কথা এসেছে? আমরা তিনটা জিনিসের কথা বলেছিলাম যেটা দ্বারা পরমাণু গঠিত ফার্স্টের দিকে। সেগুলো কি ছিল? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ঠিক আছে, তাহলে যেহেতু উনি বলেছেন পরমাণু বিভাজ্য, সেক্ষেত্রে বিভাজ্য হলে সেক্ষেত্রে কিছু কণা সৃষ্টি হবে। কণাগুলো কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ঠিক আছে, তিনি পরমাণুগুলো বিভাজ্য কণাগুলোর নামকরণ করেছেন এভাবে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দ্বারা যে কোনো ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা গঠন হবে এবং ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার সমন্বয়ে কি গঠিত হবে? পদার্থ গঠিত হবে। ডাল্টন যে পরমাণুবাদটা দিয়েছেন, ডাল্টন কি বলেছিলেন? উনি বলেছেন যে পরমাণু ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত। তার যে মতবাদ, সেটার যে সীমাবদ্ধতা রয়েছে সেটা দূর করার জন্য আরো অনেক বিজ্ঞানী অনেক পরমাণু মডেল কি করেছেন? প্রস্তাব করেছেন। কারণ ডাল্টন আমাদেরকে প্রথম কিসে দিচ্ছেন? ডাল্টনের যে পরমাণুবাদের ব্যাখ্যা করেছেন, উনি পরমাণুকে যেভাবে ব্যাখ্যা করেছেন তার মধ্যে কিছুটা কি রয়ে গেছে? সীমাবদ্ধতা রয়ে গিয়েছে, মানে অন্যান্য বিজ্ঞানীরা তার মতবাদের সাথে একমত হতে পারেননি। সেজন্য তারাও কি করেছে? অনেকগুলো মডেল প্রস্তাব করেছেন। এদের মধ্যে দুইটা মডেল, এগুলো তোমরা আন্ডারলাইন করে রাখো বা নোট করে রাখো। এদের মধ্যে দুইটা মডেলের কথা বলা হয়েছে, একটা হলো রাদারফোর্ড আর একটা হলো বোর। একটা রাদারফোর্ড পরমাণু মডেল আর একটা বোর পরমাণু মডেল। এই দুইটা মডেল কিন্তু সকলের কাছে অনেক গ্রহণযোগ্যতা পেয়েছে। কি কি বললাম মডেলগুলোর নাম? রাদারফোর্ড, যেটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী রাদারফোর্ড। ঠিক আছে, বিজ্ঞানী রাদারফোর্ড যে মডেল আবিষ্কার করেছেন তাকে, ওই মডেলটাকে আমরা কি বলবো? রাদারফোর্ড পরমাণু মডেল। আর বোর আরেকজন বিজ্ঞানী ছিলেন, তিনিও একটা মডেল আবিষ্কার করেন পরমাণু গঠন সম্পর্কে, সেটাকে বলা হয় বোর পরমাণু মডেল। তখনকার বিজ্ঞানীরা যারাই যে মতবাদ
কি করেছেন, আবিষ্কার করেছেন, তাদের নাম অনুসারেই কিন্তু ওই মডেল বা প্রস্তাবনাগুলোর নাম রাখা হয়েছে। ঠিক আছে, Yes, miss. তাহলে আমরা ফার্স্টে রাদারফোর্ড যে মডেলটা আবিষ্কার করেছেন সেটা সম্পর্কে জানি, সেটাতে তিনি কিভাবে পরমাণুর গঠনটাকে ব্যাখ্যা করেছেন। এখানে মানে বিজ্ঞানী রাদারফোর্ড এবং তার সাথে তার কিছু সহকর্মী ছিল, কারণ একটা আবিষ্কারের পেছনে এখানে পেছনে অনেকেই কাজ করে। ঠিক আছে, বিজ্ঞানী রাদারফোর্ডের সাথে তার সহকর্মীরা একটা পরীক্ষা করে, যেখান থেকে তারা পরমাণুর গঠন সম্পর্কে ধারণা পেয়েছেন। তারা যে পরীক্ষাগুলো করেছেন সেখান থেকে পেয়েছেন যে পরমাণুতে ধনাত্মক আদান থাকবে এবং আদান ও ভর একটা ক্ষুদ্র জায়গায় আবদ্ধ থাকবে। পরমাণুতে কি থাকবে, কি ধরনের আদান থাকবে বলছি, পরমাণুতে ধনাত্মক আদান এবং ভর থাকবে এবং এটা একটা নির্দিষ্ট ক্ষুদ্র জায়গায় আবদ্ধ থাকবে। এই যে বললেন ধনাত্মক একটা আদান থাকবে, মানে চার্জ থাকবে আর কি, এটা ধনাত্মক আদান থাকবে এবং তার যে একটা ভর থাকবে সেটা একটা নাম দিয়েছে, যেটার নাম হলো নিউক্লিয়াস। কি বললাম, নিউক্লিয়াস। রাদারফোর্ড নিউক্লিয়াস। আবিষ্কার করতে গিয়ে একটা জিনিস আবিষ্কার করেছেন, সেটা হলো তিনি বলতে পেরেছেন যে পরমাণুতে চার্জ হবে কি ধনাত্মক এবং এটার যে ভর থাকবে এটা একটা নির্দিষ্ট ক্ষুদ্র জায়গার মধ্যে আবদ্ধ থাকবে এবং এটার একটা নাম দেন, সেটার নাম হলো নিউক্লিয়াস। তিনি আরো বলেছেন যে পরমাণুর বেশিরভাগ জায়গায় কি থাকে, ফাঁকা থাকে। পরমাণুর মধ্যে সবটা জায়গায় কি থাকবে না, ফিল আপ থাকবে না, মানে একটা আরেকটার মধ্যে কিছুটা দূরত্ব থাকবে, পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা থাকে। এই যে ফাঁকা জায়গা, এই জায়গাগুলোতে কিন্তু আমরা বলেছি প্রথম দিকে ধনাত্মক আদান থাকবে, যেখানে ধনাত্মক আদান থাকবে নিশ্চয়ই তার আশেপাশে কি থাকবে, ঋণাত্মক আদানের উপস্থিতিও আমরা দেখতে পাবো। তাহলে তিনি আরেকটা জিনিস বলেছেন যে সেখানে ঋণাত্মক আদানও থাকবে। ঋণাত্মক আদানযুক্ত কণার তেমন কোনো কি থাকবে না, ভর থাকবে না। ধনাত্মক যে আদানটা রয়েছে সেটার ভর থাকবে, কিন্তু ঋণাত্মক যে আদান থাকবে, আদানযুক্ত কণা থাকবে, সেখানে কোনো ভর থাকবে না। এই যে ঋণাত্মক আদানযুক্ত কণা সেটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে, অর্থাৎ পরমাণুর যে একটা ক্ষুদ্র জায়গায় অবস্থান করবে ওটার নাম সেটা হলো নিউক্লিয়াস। ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিন্তু ঋণাত্মক আদানযুক্ত কণাটা কি করতে থাকবে, ঘূর্ণায়মান থাকবে। তোমরা কি বুঝতে পেরেছো? Yes, miss. হ্যাঁ, তাহলে আমরা যে রাদারফোর্ডের মডেলের কথা বলছি, ঠিক আছে, তাহলে ওখানে আমরা নিউক্লিয়াস থাকবে, আমরা বুঝতে পারছি যে পরমাণুতে একটা নিউক্লিয়াস থাকবে যেটা ধনাত্মক আদান বিশিষ্ট হবে এবং এটার একটা নির্দিষ্ট ভর থাকবে। এই নির্দিষ্ট কণাটা, পজিটিভ যে কণাটার চারপাশে জায়গাটা ফাঁকা থাকবে এবং এর সাথে আরেকটা ঋণাত্মক আদানে পাবো আমরা, যেটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে, অর্থাৎ নিউক্লিয়াসের ধনাত্মক আদানকে কেন্দ্র করে তারা কি করতে থাকবে, ঘুরতে থাকবে। তাহলে এই মতবাদটা দিয়েছেন বিজ্ঞানী রাদারফোর্ড। তার যে মডেল সেটা হলো সৌরজগতের মতো, যেমন সৌরজগতে সূর্যের চারপাশে কারা ঘুরতে থাকে, গ্রহগুলো। আমরা জানি গ্রহগুলো কি করতে থাকে, ঘূর্ণায়মান থাকে। সৌরজগতে গ্রহগুলো কার চারপাশে ঘুরতে থাকে, সূর্যের চারপাশে। সৌরজগতের গ্রহগুলো কার চারপাশে ঘুরতে থাকে, রায়হান বলো। Yes, miss. কি মিস? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? Yes, miss. একটু বড় করে বলো, সাউন্ড গুলো শোনা যাচ্ছে না তোমাদের। Yes, miss. ওকে, এখন ক্লিয়ার শোনাই। আমরা তাহলে গ্রহগুলো কার চারপাশে ঘুরে, সূর্যের। সৌরজগতে সূর্যের চারপাশে গ্রহগুলো কি করতে থাকে, প্রদক্ষিণ করতে থাকে। রাদারফোর্ড যে মডেলটা বলেছেন, উনি বলেছেন যে ধনাত্মক আদানযুক্ত যে কণাটা পরমাণুর মধ্যে বিদ্যমান থাকবে নিউক্লিয়াসে, তার চারপাশে কি করতে থাকবে, ঋণাত্মক আদানযুক্ত পরমাণু ইলেকট্রন আবর্ত। পরমাণু। তাহলে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলকে কার সাথে তুলনা করতে পারি, সৌরজগতের সাথে তুলনা করতে পারি। এই কারণে রাদারফোর্ডের পরমাণু মডেলটাকে বলা হয় সৌর মডেল। ঠিক আছে, রাদারফোর্ডের পরমাণু মডেলের আরেকটা নাম কি, সৌর মডেল। যেহেতু এখানে তিনি আবার নিউক্লিয়াসের ধারণা দিয়েছেন, এটার আরেকটা নাম হলো নিউক্লিয়ার মডেল। আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের আরো দুইটা নাম পাবো, সেটা হলো যেহেতু এটা সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে যার কারণে রাদারফোর্ড এটাকে সৌর মডেল বলেছেন,
আবার নিউক্লিয়াসের ধারণা সর্বপ্রথম আমাদের রাদারফোর্ড তার পরমাণু আবিষ্কার করার সময় দিতে পেরেছেন। এর কারণে আরো মডেলটাকে আরেকটা নামে অভিহিত করা যায়, যেটাকে বলা হয় নিউক্লিয়ার মডেল। ঠিক আছে? Yes, miss. কিন্তু রাদারফোর্ড এই কথাটা বলেনি যে কক্ষপথের কথা বলেনি। রাদারফোর্ড এখন আমরা যে কোনো জিনিস যেমন সৌরজগতে আমরা কিছু কি দেখতে পারি, কক্ষপথ দেখতে পারি, মানে গ্রহগুলো কোথায় থাকে, বিভিন্ন কক্ষপথ থেকে সূর্যকে প্রদক্ষিণ করে। তোমরা কি সৌরজগতের ছবিটা দেখেছো কখনো? সৌরজগতের ছবিটা দেখোনি কে কে, দেখি বলো। রায়হান তুমি দেখতে পেয়েছো? মিস হাসান আমরা দেখছি, মিস দেখছি। সৌরজগতের ছবিটা দেখেছো কখনো? ওখানে কি সূর্যের চারপাশে গ্রহগুলো কিছু নির্দিষ্ট কক্ষপথে কি করতে থাকে, প্রদক্ষিণ করতে থাকে সূর্যকে। কিন্তু রাদারফোর্ড এটাকে সৌর মডেল বলেছেন ঠিকই, কিন্তু তিনি এখানে কোন কক্ষপথে ঋণাত্মক আধানযুক্ত কণা ঘূর্ণায়মান থাকবে সে সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি। ঠিক আছে? এই ধারণাটা দিয়েছেন আরেকজন বিজ্ঞানী, সেটা হলো বোর। রাদারফোর্ড সৌরজগতে যে কক্ষপথের কথা আছে, সৌরজগতে যে কক্ষপথে গ্রহগুলো ঘুরে সেগুলোর সাথে যেহেতু তার মডেলকে তিনি কি করেছেন, তুলনা করেছেন, কিন্তু এটার কোনো ব্যাখ্যা দিতে পারেনি। এই কারণে পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী বোর তিনি কি করেছেন, এই ধারণাটা দিয়েছেন। বোর বলেছেন যে ঋণাত্মক আধানযুক্ত কণা কিছু নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। তিনি কি বলেছেন বোর? ঋণাত্মক আধানযুক্ত যে কণাগুলো রয়েছে সেগুলো কিছু নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকবে। ঠিক আছে? এগুলো Yes, miss. কক্ষপথগুলোকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। Yes, miss. প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তরের সাথে আবার কিছু কি রয়েছে, উপ শক্তি স্তরও রয়েছে। বোর পরমাণু মডেল কি বলেছেন? উনি বলেছেন যে ঋণাত্মক যে আদানের কথা, ঋণাত্মক যে আদানগুলো রয়েছে ওগুলোর কিছু কক্ষপথে ঘুরতে থাকবে। সেটা আমাদেরকে বোর সর্বপ্রথম এই ধারণাটা দিয়েছেন। তাহলে আমরা যে উপরোক্ত আলোচনাটা দেখছি সেটার প্রেক্ষিতে বলতে পারছি যে পরমাণু অবিভাজ্য নয়। পরমাণু কি নয়? অবিভাজ্য নয়। নয়, অর্থাৎ পরমাণুকে ভাঙা যাবে এবং পরমাণু সমূহ বিভিন্ন ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। সেগুলো কি? সেগুলো হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। পরমাণুগুলো যে কণার সমন্বয়ে গঠিত সেগুলো কি নামকরণ করা হয়েছে? যখন এগুলোকে ভাঙা হবে তখন কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণার আকার দেখা যাবে, সেগুলো হলো ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। তোমরা কি শুনতে পেয়েছো? Yes, miss. হ্যাঁ, তাহলে পরমাণু যদি বলা হয় কোন ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, তখন কি বলবে? কণাগুলোর নাম বলো। নিউট্রন, ইলেকট্রন, নিউট্রন। পরমাণু যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা আমরা পাবো পরমাণুকে ভাঙলে, যেহেতু বলছে এটা অবিভাজ্য নয় অর্থাৎ এটা বিভাজ্য, ভাঙলে কিছু কণা আরো ক্ষুদ্র ক্ষুদ্র, মানে পরমাণু তো এমনিতে ক্ষুদ্র কণা, এটাকে ভাঙলে আরো ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যাবে। সেগুলোর নাম হলো কি কি? ভালো করে শোনো। ইলেকট্রন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ও নিউট্রন। তাহলে পরমাণু কিসের সমন্বয়ে গঠিত? পরমাণু কিসের সমন্বয়ে গঠিত? শুনতে পাচ্ছ তোমরা? রায়হান আমাকে কি শোনা যাচ্ছে না? বাকিরা কোন? হাসান? Yes, miss. হ্যাঁ বলো, পরমাণু কিসের সমন্বয়ে মিস মিস গঠিত? শুনতেছি। আমি কি বলেছি সেটা শুনতে পেয়েছো? ইয়েস মিস। Yes, miss. তাহলে বলো পরমাণু পরমাণু কিসের সমন্বয়ে গঠিত? ইলেকট্রন, ইলেকট্রন, ও নিউট্রনের প্রোটন, সমন্বয়ে নিউট্রন। পরমাণু গঠিত। এটা একটু নোট করে রাখো। পরমাণু কিসের সমন্বয়ে গঠিত? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। নিউট্রন। এই তিনটা জিনিস নিয়ে কিন্তু পরমাণু গঠিত। এবং পরমাণুর একটা কি থাকবে? আমরা জানি বৃত্তের মধ্যে যেমন একটা কেন্দ্র থাকে, পরমাণু যেহেতু একটা, আমরা দেখছি ছবিতে এখানে পরমাণু একটা কি আকারে থাকে? ক্ষুদ্র গোল সার্কেলের মধ্যে থাকে একটা বৃত্তের মধ্যে। তাহলে বৃত্তের মধ্যে অবশ্যই অর্থাৎ পরমাণুর কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস। পরমাণুর একটা কেন্দ্র থাকবে
এবং কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস নিউক্লিয়াস। নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে দুইটা জিনিস থাকবে, খুব ভালো করে খেয়াল করো এটা। নিউক্লিয়াসের মধ্যে কি দেখতে পাবো আমরা? দুইটা জিনিস দেখতে পাবো। ধনাত্মক আধান একটা হলো ধনাত্মক চার্জ বিশিষ্ট, আরটা কি নিরপেক্ষ থাকবে। ধনাত্মক চার্জ বিশিষ্ট যে কণাটা সেটার নাম হলো প্রোটন। নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ বিশিষ্ট যে কণাটা পাবো সেটার নাম কি? প্রোটন। কি বলেছি আমি? ধনাত্মক আধান বিশিষ্ট যে কণাটা পাওয়া যাবে তার নাম হলো প্রোটন। প্রোটনের সাথে প্রোটন। একটা নিরপেক্ষ, অর্থাৎ সে নিউট্রন হিসেবে প্রোটনের সাথে থাকবে, সে হলো কি নিউট্রন। প্রোটনের সাথে আরেকটা আধান নিরপেক্ষ জিনিস থাকবে যেটা হলো নিউট্রন। আর নিউট্রন। পরমাণু ভর, আমরা জানি পরমাণুর একটা নির্দিষ্ট কি রয়েছে, ভর রয়েছে। তাহলে ভরের প্রায় পুরো অংশটাই থাকবে নিউক্লিয়াসে। নিউক্লিয়াস থাকে কারণ আমরা জানি বৃত্তের সমস্ত ভরটা যেমন কোথায় থাকে, কেন্দ্রে থাকে, সেরকম পরমাণু ভরের প্রায় পুরোটা কোথায় অবস্থিত থাকবে? নিউক্লিয়াসে অবস্থিত থাকবে। এই নিউক্লিয়াসের ধনাত্মক আধান বিশিষ্ট যে কণা, ওই কণাকে কেন্দ্র করে ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে কি করতে থাকবে? ঘুরতে থাকবে। তোমরা একটা কি ইমাজিন করো যে একটা কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, ঠিক আছে? বৃত্তের কেন্দ্রের মাঝখানে নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াসটা হলো কিসের সমন্বয়ে গঠিত? প্রোটন ও নিউট্রন, যার মধ্যে প্রোটন হলো ধনাত্মক চার্জ বিশিষ্ট আর নিউট্রনটা হলো আধান নিরপেক্ষ। এই প্রোটন ও নিউট্রনের নিউক্লিয়াসে অবস্থিত থাকবে এবং এটাকে কেন্দ্র করে কারা ঘুরতে থাকবে? ঋণাত্মক আধান বিশিষ্ট নিউক্লিয়াস একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকবে। আর ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যবর্তী যে জায়গাটা থাকবে সেটা সম্পূর্ণ কি থাকবে? ফাঁকা থাকবে। তাহলে এটা প্রথমে বলা হয়েছে যে পরমাণুর সম্পূর্ণ জায়গাটা কি থাকে না, ফিলা থাকে না, কিছু কিছু এখানে ফাঁকা জায়গা রয়েছে। না বলতে গেলে যদি আমরা প্রকৃতপক্ষে পরমাণুর কথাটা বিবেচনা করি সেক্ষেত্রে বেশিরভাগ জায়গায় এখানে কি থাকে? ফাঁকা থাকে। তাহলে বোর মডেল যে ইয়াগুলো বলেছে সেগুলো কি বুঝতে পেরেছো তোমরা? বোর যেভাবে ব্যাখ্যাটা দিয়েছেন পরমাণু গঠনের, উনি ওনার মডেলে যে প্রস্তাবটা রেখেছেন তা কি বোঝা গিয়েছে? ইয়েস মিস তাহলে এগুলো বুঝেছে আশা করি। আর কোনো কোয়েশ্চেন? তাহলে বোর পরমাণু নো মডেল মিস বলো তো দেখি, এখানে কিসের কিসের কথা বলেছি আমরা? বুঝি না মিস বোর পরমাণু মডেলে কিভাবে কি বলেছেন উনি? পরমাণুর গঠনটাকে তিনি কিভাবে ব্যাখ্যা করেছেন? কে মিস শুনতে পেয়েছো? আবার বলুন মিস বোর্ড যে মডেলটা বলেছেন সেখানে ফার্স্টে কিসে উনি তো পরমাণু সম্পর্কে বলেছেন। উনি বলেছেন কি পরমাণু কি নয়, পরমাণু কি ভাঙতে পারবে না, কথাটা বলেছে বোর্ড। বোর্ড কি বলেছেন? যেমন রাদারফোর্ড বলেছেন যে পরমাণু ক্ষুদ্র ক্ষুদ্র কি দ্বারা গঠিত? কণা দ্বারা একটা নির্দিষ্ট গঠিত ভর থাকবে, ঠিক আছে? এদেরকে ভাঙা যাবে, যাবে কি যাবে না বলেছে রাদারফোর্ড? রাদারফোর্ড যাবে যাবে যাবে। তাহলে আর বোর কি বলেছেন? বোর বলেছেন হ্যাঁ ভাঙা যাবে, মানে বিভাজ্য, অবিভাজ্য নয়, অর্থাৎ এরা বিভাজ্য এবং এদের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ পেয়েছে এবং ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোর নামকরণ করেছেন। নামগুলো কি কি ছিল? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তারপরে পরমাণুর কেন্দ্রে কে থাকবে? একটা যে পরমাণু নিউক্লিয়াস নিউক্লিয়াস থাকে থাকবে, নিউক্লিয়াস থাকবে নিউক্লিয়াসের মধ্যে কারা থাকবে? দুইটা কণা থাকবে নিউক্লিয়াসের মধ্যে, ওদের নামগুলো কি কি? একটা হলো প্রোটন ধনাত্মক আধান বিশিষ্ট নিউট্রন, আর একটা হলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন থাকবে। আবার প্রোটনের সাথে কি থাকবে? ইলেকট্রন কিন্তু আবার মাঝখানে থাকবে না, সে চারপাশে ঘুরতে থাকবে। ঋণাত্মক আধান যুক্ত ঋণাত্মক ইলেকট্রন ঋণাত্মক আধান বিশিষ্ট, প্রোটন ধনাত্মক আধান বিশিষ্ট আর নিউট্রন হলো আধান নিরপেক্ষ। পরমাণু সমস্ত ভর কোন জায়গায় থাকবে? বুঝিনি মিস সমস্ত ভর থাকবে কোথায় থাকবে? নিউক্লিয়াসে। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কে ঘুরতে থাকবে? ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন ঘুরতে থাকবে একটা
তাহলে এটার চারপাশে কারা ঘুরতে থাকবে? পরমাণুর ভরের প্রায় পুরোটাই নিউক্লিয়াসে থাকবে এবং ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘুরবে। তবে ইলেকট্রন নিউক্লিয়াসের যে মধ্যবর্তী জায়গা অর্থাৎ একটা বৃত্তের মাঝখানে আমরা জানি প্রোটন নিউট্রন থাকবে, তার চারপাশে অর্থাৎ পরিধি বরাবর যে জায়গাটা ওখানে ইলেকট্রন ঘুরতে থাকবে, এর মাঝখানে জায়গাটা সম্পূর্ণ কি থাকবে? ফাঁকা থাকবে। ঠিক আছে? ইয়েস মিস। ওকে, এরপরে আমরা কিছু কোয়েশ্চেন দিচ্ছি তোমাদেরকে, দেখো। এরপর স্ক্রিপ্ট কিছু প্রশ্ন দেখতে পাবে, এগুলো একটু খেয়াল করো। অ্যাটমস শব্দের অর্থ কি দেখতে পাচ্ছ? জি মিস, অ্যাটমস শব্দ অর্থ হচ্ছে অবিভাজ্য। 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 প্রশ্নগুলো বলছি, এগুলো দেখো। অ্যাটমস শব্দের অর্থ হলো অবিভাজ্য। ভাজ্য। নেক্সট কোশ্চেন, বিজ্ঞানী জন ডাল্টন কত সালে পরমাণু সম্পর্কে 1803 মতবাদ দিয়েছেন? 1803 সাল 1803 সাল। 3 সালে। গুড। এরপর 3 নাম্বার কোশ্চেনটা দেখো, পরমাণুর কেন্দ্রে কোনটি অবস্থিত? নিউক্লিয়াস অবস্থিত মিস। পরমাণুর কেন্দ্রে আমরা জানি কি থাকবে? নিউক্লিয়াস। এরপর নিউক্লিয়াস। দেখো, পরমাণুর অধিকাংশ স্থান কিরূপ? আমরা এখানে প্রোটন, ইলেকট্রন, নিউট্রনের কথা শুনেছি, কিন্তু এর যে মধ্যবর্তী জায়গাটা সেটা কেমন বলেছি? অধিকাংশ স্থান কি থাকবে? ফাঁকা থাকবে। ফাঁকা থাকবে। তাহলে ঠিক আছে, অধিকাংশ পরমাণু অধিকাংশ স্থান ফাঁকা থাকবে। ফাঁকা। এরপরে দেখো কোয়েশ্চেন, তাহলে আমরা যে পার্টটা পড়েছি সেখানে কিন্তু তোমাদের কোনো কোয়েশ্চেন রয়েছে? নো মিস। মিস। বিজ্ঞানী সম্পর্কে জেনেছি আজকে, দেখি বলো কার কার মনে আছে? পরমাণু সম্পর্কে ওইখান পরমাণু সম্পর্কে, নিউক্লিয়াস সম্পর্কে। পরমাণু সম্পর্কে না, বিজ্ঞানীদের, মানে ফার্স্টে আমাদেরকে পরমাণু কথা সর্বপ্রথম বিজ্ঞানী কারা গ্রিক লিখলেন? দার্শনিক ডেমোক্রিটাস, ডেমোক্রিটাস, তারপরে জন ডাল্টন, প্লেটো, এরিস্টটল, হ্যাঁ, জন বলে দাও। ডাল্টন, ডাল্টন, রাদারফোর্ড। হ্যাঁ, রাদারফোর্ডের সাথে আবার এখানে বিজ্ঞানীদের ছবি নেই, রাদারফোর্ডের সাথে, রাদারফোর্ডের যে মতবাদ তার সাথে একমত হতে পারেনি আরেকজন বিজ্ঞানীর কথা আমরা বলেছিলাম, সেটা হলো বোর। মনে আছে? বোর পরমাণু মডেলের বোরের কথা। বোর কিন্তু আমাদেরকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই সবকিছু ধারণা, ডিটেইলস ধারণা কে দিয়েছেন আমাদেরকে? বোর। বিজ্ঞানী বোর আমাদেরকে ধারণা দিয়েছিলেন। তাহলে সর্বপ্রথম যে ধারণা দিয়েছিলেন তিনি হলেন ডেমোক্রিটাস। এরপরে দুইজন বিজ্ঞানী তারই সমসাময়িক সময়ে প্লেটো, অ্যারিস্টটল পরমাণু ধারণা দিয়েছেন। এর পরবর্তীতে আরো দুজন বিজ্ঞানী যারা হলেন জন ডাল্টন, তারপর ডাল্টন ও রাদারফোর্ড। রাদারফোর্ড। এই সব বিজ্ঞানীগুলো এবং সঙ্গে ছিল কি? বোর। তাহলে টোটাল 5 জন বিজ্ঞানী আমাদেরকে পরমাণু গঠন সম্পর্কে কি দিয়েছেন? ক্লিয়ার ধারণা দিয়েছেন। তার মধ্যে বোরই কি করেছেন? ভালোভাবে, মানে প্রত্যেকটা জিনিস, পুঙ্খানুপুঙ্খ জিনিস আমাদেরকে বর্ণনা করেছেন বা ব্যাখ্যা করেছেন, সেটা কে ছিল? বোর। ঠিক আছে? তাহলে ওদের অবদানের জন্য আমরা পরমাণুটা গঠন সম্পর্কে জানতে পেরেছি যে পদার্থ অনেকগুলো কণার সমন্বয়ে গঠিত, যেটা অনুপরমাণু নিয়ে গঠিত, এবং এটার গঠনটা কেমন হতে পারে বা এর চারপাশে কি কোনো কণা থাকতে পারে কিনা বা এটাকে বিভাজ্য করা যাবে কিনা, সবকিছু ধারণা আমরা এইসব বিজ্ঞানীদের থেকে পেয়েছি ধাপে ধাপে। ঠিক আছে? সবকিছু কিন্তু একসাথে হয়নি, ধাপে ধাপে সম্পর্কে জানতে পেরেছি। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানেই সমাপ্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। SW কি? SW আমাকে তোমরা বোর পরমাণু মডেলটা একটু লিখে দিবে, মানে এখানে বোর যে কথাগুলো বলেছেন, ঠিক আছে?
ওটার ধারণা পরমাণু সম্পর্কে বোর্ড কি বলেছেন এটার ধারণাটা আমাকে হোমওয়ার্ক করে দিবেন ঠিক ম্যাম আছে কাট সকলে